ধরো তোমাদের পরীক্ষা হবে ৮০ মার্কের ভেতরে, ২০ মার্ক তো ইন কোর্স। আর পরীক্ষাটা হবে হচ্ছে ৪ ঘন্টার। তাহলে ৬০ × ৪ ইকুয়াল টু কত হয়? ২৪০ মিনিট। এবার ২৪০ মিনিটকে যদি আমরা ৮০ দিয়ে ভাগ করি, তাহলে আসে হচ্ছে এই ২৪০ ভাগ ৮০, তাহলে ৩ আসছে ২৪ ইকুয়াল টু ৩ মিনিট করে আসবে প্রতিটা মার্কস প্রতি। মানে ১ মার্ক পেতে হলে তোমাকে ৩ মিনিট ব্যয় করতে হবে। এখন ব্রিফ কোশ্চিনে আমরা কত জানি? ব্রিফ কোশ্চিনে ১ মার্ক করে না? তাহলে এখানে আমরা ৩ মার্ক করে ৩ মিনিট করে সময় দেবো প্রতিটা প্রশ্নের জন্য। শর্ট কোশ্চিনে ৪ মার্ক না? শর্ট কোশ্চিনে আমরা দিব ৩ × ৪ = ১২ মিনিট সময় প্রতিটা প্রশ্নের উত্তর করতে। ব্রড কোশ্চিনে কত? ব্রড কোশ্চিনে হচ্ছে ১০ মার্ক। সো আমরা এখানে আমরা ৩×১০ = ৩০ মিনিট সময় দেব। এখন দেখো, এটা করতে অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের ১ মিনিটেই হয়ে যাবে, তো বা তারও কম লাগবে। তো এখান থেকে আমাদের কিছু টাইম সেভ হবে। এইটা আমরা চিন্তা করব যে ১০ মিনিটে করে লেখার চেষ্টা করব। তাহলে এখান থেকে ১ মিনিট, এখান থেকে ১০ মিনিট, এখান থেকে ২ মিনিট আমরা বাঁচাবো। এরকম করে দেখা যাবে যে আমাদের প্রায় ১৫ মিনিটের মতো বেঁচে যাবে। এই ১৫ মিনিটটা আমরা কি করব, এখানে আমরা ৩০ মিনিটের জায়গায় আমরা ২৭-২৮ মিনিটে শেষ করার চেষ্টা করব। এতে করে যে ১৫ মিনিট বেঁচে যাবে ওভারঅল, সেই ১৫ মিনিট দিয়ে আমরা রিভিশন দিব। রিভিশন দিলে যেটা দেখা যায় যে তোমার হচ্ছে ১০-১৫ মার্ক সেভ হয়। বা আমি আরেকটু যদি কমাই বলি, যে ৮ থেকে ১০ মার্ক সেভ হয় রিভিশন দিলে। তো এখন এখানে কথা হলো যে এই ১২ মিনিটে বা এখানে ১০ মিনিটে তুমি কতখানি লিখতে পারবা? ১০ মিনিটে অনেকে আছে ৩ পেজ লিখে ফেলবে, অনেকেই আছে এই ১০ মিনিটে ১ পেজ লিখতেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা পেজের উপরে হিসাব করে না, প্রশ্নের লেংথ অনুযায়ী প্রশ্ন যত বড় ততখানি লিখতে হবে। এর থেকে হিস্ট্রির যেহেতু এখানে বাড়ানোরও নাই কমানোরও নাই, কিন্তু যখন তুমি সাহিত্যের ক্ষেত্রে যাবা, রোমান্টিক পোয়েট্রি বা ড্রামার ক্ষেত্রে, তখন তোমাদেরকে এই টাইমটা মেনটেন করতে হবে এবং ওই টাইমের ভেতরে তুমি যতখানি লিখতে পারো। তুমি যদি ফাস্ট করে বেশি লিখতে পারো ভালো, আর মানে চেষ্টাই করতে হবে বেশি লেখার। ছোট হয়ে গেলে টিচাররা মাইন্ড করে, মানে অনেক টিচার আছে, এটা ওই যে একটা কথা আছে না যে খাতার ওজন দেখে মার্কস দেয়, এটা কিন্তু ট্রু। হ্যাঁ, এটা ট্রু। আগে কোয়ান্টিটি, মানে বলে না যে আগে দর্শনধারী, তো ওই জন্য আগে মানে কোয়ান্টিটি। এর জন্যই বললাম, মানে হচ্ছে অনেকজন বলে যে পার্সি যেহেতু 10 নাম্বার হচ্ছে অনেক পেজের হলে একটু ভালো হয়, কিন্তু মানে যাদের লেখার মানে একটু ছোট টাইপের তাদের তো এত পেজ হতে চায় না, না, হুট এখন ওই করেই যে তো এখানেই তো লেখার ইয়াটা টেকনিক, বড় করা যায় না। এটাই তো টেকনিক। তোমাকে ওই একেবারে ছোট লেখাও যাবে না, আবার একেবারে বিশাল বিশালও লেখা যাবে না। হ্যাঁ, আমি আমি তোমাদেরকে কিছু হ্যান্ড নোট দেবো একেবারে হাতে লেখা, তোমাদের সিনিয়রদের। ওইগুলোর ভেতরে যেগুলো ভালো, হ্যাঁ, ওইগুলো আমি কিছু দেবো, তোমরা তাহলে দেখতে পাবা যে তারা অন্তত তাদের স্পষ্ট লেখা, হাতের সব কিছু ওকে, এবং কোটেশনও দিচ্ছে, এবং তারা প্রায় তোমার হচ্ছে ৬ পেজ লিখে থাকে। মিনিমাম ৫ পেজ, সর্বোচ্চ ৬-৬.৫ পেজ পর্যন্ত লিখে থাকে। মানে পেজ না, পেজ বলতে তো আবার এপার ওপার ১০ পেজ হয়ে গেল, পৃষ্ঠা। হ্যাঁ, ৫ পৃষ্ঠা বা ৬ পৃষ্ঠা লিখে থাকে, ৬.৫ পৃষ্ঠা এরকম। আচ্ছা, তো এই গেল। এবার তোমাদের অনেক সময় মনে হতে পারে যে রিভিশন, এই যে এই রিভিশনটা কিভাবে দেবো? রিভিশনে কি দেয়, এত মিনিট ধরে কি রিভিশন দেবো? আবার অনেকেই বলে থাকে যে রিভিশন কি ১০ মিনিটে দেওয়া যায়। অনেকে আবার বলে রিভিশন কি ওই লাইন বাই লাইন পড়বো কি না। তো বিষয়টা এরকম না। রিভিশন দিতে হয় হচ্ছে, ধরো তুমি রোল চেক করলা, রেজিস্ট্রেশন নাম্বার চেক করলা, তোমার লুজ শিট, হ্যাঁ, লুজ শিটের নাম্বার টাম্বার চেক করলা, সেলাই টেলাই ঠিক আছে কিনা চেক করলা। এবার রাইটার এর নাম চেক করলা বা স্পেলিং চেক করলা, রাইটিং এর নাম স্পেলিং চেক করলা, কোশ্চেনের নাম্বার দিয়েছো কিনা, কোশ্চেনের নাম্বার ঠিক আছে কিনা, কোশ্চেন নং ঠিক আছে কিনা, এটা চেক করলা। এবার তুমি যে প্রশ্নগুলো লিখেছো, প্রশ্নের ইন্ট্রোডাকশন বা যতগুলো প্যারা করেছো, এই প্যারার প্রথম লাইন, হ্যাঁ, ফার্স্ট লাইন অফ দ্য প্যারা, এই প্যারাস বা প্যারাগ্রাফগুলোর প্রথম লাইনে গ্রামারের ভুল আছে কিনা এটা চেক করা। এটা করলেই তুমি দেখবা, তুমি যত সচেতন হও, যত ভালো করে লিখো, ১০ মিনিট যখন রিভিশন দিবা দেখবা যে ২-৪টা ভুল বের হচ্ছে। মানে এমন এমন জায়গায় ভুল বের হবে, আরে এটা তো আমি এই লিখেছি, মানে হয়ে যাবে ডান লিখতে গিয়ে কোথাও একটা এন কম দিয়ে ফেলেছো। এটা তুমি জানো, কিন্তু ওই যে তোমার স্লিপ অফ দ্য
ব্রেইন বা স্লিপ অফ দ্য নিপ, স্লিপ অফ দ্য মাউথ, এরকমটা হয়ে যেতে পারে। যে কেন আমি সারা জীবন লিখি যে ডান হচ্ছে এরকম, কিন্তু এখানে গিয়ে তুমি একটা এরকম করে লিখে দিয়ে আসছো। আবার ধরো তুমি লিখবা হচ্ছে THEY দে, কিন্তু এখানে ওয়াইটা দাওনি, দে দিয়ে চলে গেছো। তো এটা যদি 10 মিনিট, লাস্টের 10 মিনিট বা 15 মিনিট ধরে এই রিভিশনটা দাও, তোমার এইখান থেকে মিনিমাম 5 মার্ক, তো তুমি যত ভালোই সচেতনভাবেই লিখো না কেন মিনিমাম 5 মার্ক তোমার সেভ হবেই। আরও 10-12 মার্ক সেভ হয়ে যেতে পারে। এখন তোমার, তুমি একটা ব্রড প্রশ্ন 30 মিনিট ধরে লিখে তুমি 5 থেকে 6 মার্ক পাচ্ছ, আর 15 মিনিটের রিভিশন দিয়ে, কষ্ট ছাড়া রিভিশন দিয়ে যদি তোমার 5 মার্ক সেভ হয়, এটা বেশি ভালো না? তো এই জন্য সবসময়ের জন্য চেষ্টা করবো রিভিশনটা দিতেই হবে। এই রিভিশন এই জন্য দিতে হয়। এই জন্য আমি সবসময় রেকমেন্ড করি, বা অনেকেই আমার সাথে মতামত শেয়ারও করেছে যে হ্যাঁ, আজকের পরীক্ষায় যদি রিভিশন না দিতাম তাহলে ধরা খেয়ে যেতাম। কারণ কি, আমি এই জিনিসটা ভুল করেছিলাম। অনেক সময় বলে যে লুজ শিটের নাম্বার লিখতে ভুল করেছিলাম, পরে রিভিশন দেওয়ার সময় পেয়েছি। অনেকেই বলে যে রোলের জায়গায় হয়তো একটা জায়গায় ভুল করে ফেলেছে, রেজিস্ট্রেশনের জায়গায় একটা নাম্বার ভুল করে ফেলেছে, এরকমটা হয়। তো এই জিনিসগুলো এই রিভিশন দেওয়ার সময় মনে পড়ে যায়। আচ্ছা, না আগে প্রবলেম হবে না। মানে এখানে এটাও কালকে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল থার্ড ইয়ারের। সেটা হচ্ছে যে প্রথমে ধরো পার্ট এ যদি লেখো, পার্ট এ যদি লেখো, তাহলে পার্ট এই লিখতে হবে, এর সবগুলো। এরপরে যদি পার্ট সি লেখো বা পার্ট বি লেখো, যেটাই লেখো না কেন, হ্যাঁ ধরো পার্ট বি লেখো, তাহলে পার্ট বিটা আগে সব শেষ করে ফেলবা। অথবা যদি এরপরে যদি তুমি লেখো হচ্ছে পার্ট সি, পার্ট সি, তাহলে পার্ট সি তারপরে সব লিখবা। এরকমটা করবা না, এরকমটা রিকমেন্ডেড না। সেটা হচ্ছে পার্ট এ থেকে তুমি 3-4টা লিখলা, এরপরে পার্ট বি থেকে আবার 2-3টা লিখলা, এরপরে পার্ট সি থেকে 1-2টা লিখলা, লিখে আবার পার্ট এ লিখতেছো, আবার পার্ট বি লিখতেছো, এরকমটা রিকমেন্ডেড না। হুম, আশা করি বুঝতে পেরেছো। মানে একটা আরেকটার ভেতরে এলোমেলো করা যাবে না। মানে একটা আরেকটার ভেতরে এলোমেলো করলে যেটা হয় যে টিচার, এই টিচারকে তো আমরা আসলে আমাদের রাইটিং এর মাধ্যমে টিচারকে কনভিন্স করি। পরীক্ষার খাতায় যে কোশ্চেন আসে বা প্রশ্নপত্রে যে কোশ্চেনগুলো আসে, মূলত এই কোশ্চেনগুলো তোমাকে চিন্তা করতে হবে যে এটা আমার যে টিচার খাতা দেখবে, ওই টিচারটা এই কোশ্চেনটা আমাকে করেছে। যে হোয়াট ইজ দ্য, অথবা হোয়াট ইজ ইউনিভার্সিটি উইথস, গতদিন আমরা যে প্রশ্নটা পড়ছিলাম, ধরো এই যে কোশ্চেনটা, তোমাদের এই কোশ্চেনটা আজকে যে এইটার নোটটা আমি দেবো, তো এই যে এই প্রশ্নটার নোট দেবো, যে এই প্রশ্নটা ধরো তোমাদের পরীক্ষায় চলে আসছে, তাহলে এই প্রশ্নটা কে করেছে তোমাকে? জাতীয় বিশ্ববিদ্যালয়তে এসে আর তোমাকে মার্কস দিচ্ছে না, দিবে তো টিচার। সেই তো তোমার এই খাতাটা দেখবে, তার মানে এই কোশ্চেনটা হচ্ছে ধরো ওই টিচার তোমাকে করেছে। ওই টিচার তোমাকে জিজ্ঞাসা করতেছে ডিসকাস শেক্সপিয়ার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ ড্রামা, অথবা হোয়াট আর দ্য কন্ট্রিবিউশনস অফ শেক্সপিয়ার টু ইংলিশ ড্রামা। এবার তুমি ওইটার অ্যান্সার দিচ্ছ, কারণ ওই অ্যান্সারটা দিতে গিয়ে ওই টিচারের কথাগুলোকে মাথায় রাখতে হবে, মানে ওই টিচারকে মাথায় রাখতে হবে। তাহলে তোমার পরীক্ষা ভালো হবে। এবং পরীক্ষার প্রসঙ্গ, মানে তোমার অডিয়েন্স কে, তোমার অডিয়েন্স বলতে এখানে শ্রোতা না, অডিয়েন্স বলতে যে রিডার, মানে তোমার এই প্রশ্নটা পড়বে কে, কে তোমাকে মার্কস দিবে? এই টিচার মার্কস দিবে। তাহলে টিচারকে কনভিন্স করার মতো তোমাকে করতে হবে। এখন তুমি এই যে যখন একটার মধ্যে আরেকটা প্রশ্নের, এক পার্টের ভেতর আরেকটা পার্টের প্রশ্ন যখন লিখবা, তখন টিচারের বিরক্ত হবে না? এবার টিচার বিরক্ত হলে তোমার মার্কস আসবে? জাতীয় বিশ্ববিদ্যালয়কে খারাপ বলে কোনো লাভ নেই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার খাতা দেখে না, দেখে হচ্ছে টিচারে, পার্টিকুলার একজন টিচার দেখে বা দুইজন টিচার দেখে আর কি। আর তৃতীয় নাম্বার টিচার হচ্ছে দুইজনের নাম্বারটাকে মানে গড় করে এবং ঠিক আছে কিনা সেটা দেখে। সো এই ক্ষেত্রে ওই টিচারকে কনভিন্স করার মতো লেখা লিখতে হবে। কোটেশন দিবা, কোটেশন এমন একটা জায়গায় চিপার মধ্যে দিয়ে দিলা যে টিচার দেখতেই পাইলো না, তাহলে হইলো না। এমনভাবে লিখতে হবে যে কোটেশন দিচ্ছ, ধরো এখানে কোটেশন দিবা। আমি সবসময় বলি যে কোটেশন কিভাবে দিতে হয়। ধরো এখানে তুমি এটা তুমি হচ্ছে একটা তোমার স্ট্যান্ডা লিখলা, এরপরে তুমি কোটেশন দিচ্ছ। ধরো এটা তোমার কোটেশন, এটা তোমার কোটেশন। এরপরে তুমি আবার হচ্ছে এরকম করে অনেক ইয়ে লিখতেছো, মানে আরেকটা প্যারাগ্রাফ লিখতেছো, প্যারাগ্রাফ বা প্যারা আর কি লিখতেছো। এখন কথা হচ্ছে এই কোটেশনটা তুমি হয়তো এই এই যে উপরে এই জায়গাটা তুমি দিলা না, এই জায়গাটাও তুমি দিলা না, তাহলে কি টিচার ভালোভাবে বুঝতে পারবে? তো আমাদের উচিত সবসময় এই কোটেশনটাকে অবশ্যই
এরকম মিডিলে নিয়ে এসে দেয়া, এবং কোটেশনের ভেতরের দুইটা লাইন মানে এখানে একটু আমরা এরকম চাপা চাপা করে দেব, এবং নিচে 1 ইঞ্চি ফাঁকা দেব। আমি এটাকে অনেক সময় অনেকে হাসে, তা আমি এটা বলি যে টিচারকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে স্যার এই দেখেন এখানে আমি একটা কি গরুর মাংসের কলিজা রেখেছি। হুম হুম। তো এই কোটেশন হচ্ছে সেই জিনিস, খুব ভালো একটা জিনিস, মার্কস ক্যারি করে। তো উপরে নিচে 1 ইঞ্চি করে ফাঁকা দেব, দুই পাশেও ফাঁকা রাখবো। হ্যাঁ, দেখা যায় লাইন বড় হলে অনেক সময় এই লাইন থেকে শুরু করে এই লাইন পর্যন্ত নিয়ে যায় অনেকে, হ্যাঁ, খাতার এপার থেকে ওপার পর্যন্ত। এটা করবো না, দরকার হয় লাইনটাকে ভেঙে ফেলবো। লাইনটা যদি আমার একটা লাইন খুব বড় হয়, তো আমি এখানে এইভাবে ভেঙে দেবো দরকার হয়। তো এটা করার পরে আমরা আবার অবশ্যই এখানে কোটেশন মার্কের ভেতরে দিয়ে দেবো। কোটেশন মার্কসের ভেতরে, সরি, কোটেশন যে চিহ্নটা, এটাকে বলা হয় ইনভার্টেড যে কমা আর কি। এই ইনভার্টেড কমার ভেতরে দিয়ে দেবো, এবং কোটেশন দেওয়ার সময় হুবহু লিখতে হবে। কোটেশনে কোনো দাড়ি কমা সেমিকোলনও ভুল করতে হয় না। তো এরকম ভাবে দিয়ে দেবো, যেমন টিচার এভাবে খাতা দেখতে দেখতে এসে ও আচ্ছা এখানে কোটেশন দেওয়া আছে, ও আচ্ছা এখানে কোটেশন দেওয়া আছে, এরকম করে যাতে টিচার দেখতে পায়। অনেকেই যেটা করে যে এখানে উল্টাপাল্টা করে, এইখানে উল্টাপাল্টা করে, এখানে উল্টাপাল্টা করে, তো এইগুলো উল্টাপাল্টা করা যাবে না। আচ্ছা, আশা করছি বুঝতে পারছো। আর এই রিলেটেড কোনো প্রশ্ন আছে কি তোমাদের? ওকে, তো এবার দেখো আমি তোমাদেরকে বলেছিলাম। স্যার হুম। স্যার আমি ওই অ্যানসার টু দ্য কোশ্চেন নং ওটা লেখার পরে নীল কালি ইউজ করি, ওটা কি করব না না আস্তে করে করা বাদ ভালো, দিয়ে দিব? না করা ভালো, না করা ভালো। কারণ অনেক সময় অনেক টিচার আছে এগুলো পছন্দ করে না। ধরো আগেকার যুগের টিচার, হ্যাঁ, যিনি হয়তো বা 30 বছর ধরে শিক্ষকতা করতেছেন, 30 বছর আগে কিন্তু এত মানে এত রোমান্টিক ছিল না স্টুডেন্টরা। বাবা মার কাছে ওই একটা কলমই পাইতো, তাও দেখা যায় যে দুইটা কলমও জুটতো না। তো সেই টিচারের কাছে ধরো খাতা পড়ে গেল তোমার, আমি বলছি না যে ওই টিচারের কাছে পড়বে। ধরো 5% টিচার পছন্দ করে না যে খাতার ভেতরে কোনো গ্লসি পেন ইউজ করুক বা অন্য কোনো কালারফুল পেন ইউজ করুক, এটা 5% টিচার পছন্দ করে না। এখন ধরো তোমার খাতাটা চলে গেল ওই 95%-এর কাছে না গিয়ে ওই 5%-এর কাছে চলে গেল, এবার তুমি কি করবা? তুমি এসে বলবে আমি তো হেভি ফাটায় পরীক্ষা দিয়েছি, কিন্তু দেখো যে মার্কস নাই। হয়তো বলতে এমনও হতে পারে যে ওই টিচার হচ্ছে কোনো একটা ঝামেলা থেকে ঝামেলায় আছে, এবং তারপরে আবার এটা দেখে তার বিরক্ত আরো বেড়ে গেল। হ্যাঁ, তো এটা আমরা রিস্ক নিব না। আমরা সবসময় সব মানে কালো পেন, আমরা অন্য কোনো পেনই নিয়ে যাব না। আমরা যখন থার্ড ইয়ারে উঠবো তখন আমরা দেখবো যে আমাদেরকে কিছু চিত্র আঁকাইতে হবে লিঙ্গুইস্টিক্স পড়তে গিয়ে, তখন হয়তো পেন্সিল টেন্সিল নিয়ে গেলাম। কিন্তু এছাড়া আমরা কোনো রকমের কালো পেন ছাড়া অন্য কোনো মার্কার হাইলাইটার অন্য কিছু নিয়ে যাবো না। তোমাদের ক্ষেত্রে অনেক টিচার বলবে যে হ্যাঁ এটা ইউজ করতে হবে, এটা ভালো হবে। আবার অনেক ফ্রেন্ড বা অনেক বান্ধবী বান্ধবী বড় বড় আপু বলবে আরে আমি তো ইউজ করেছিলাম কিছু হয়নি। তো আগের বার হয়নি, পরের বার যে তুমি অ্যাক্সিডেন্ট করবা না, একই রাস্তা দিয়ে যাইতে গিয়ে আগের বার তুমি অ্যাক্সিডেন্ট করোনি, পরের বার যে করবা না তার গ্যারান্টি আছে? আর যে টিচার বলতেছে যে না এটা করবা, এটা ওই টিচারের ওই টিচার হয়তো পছন্দ করে। হ্যাঁ, এই জন্য টিচাররা যে জিনিসটা লাইক করে এই জিনিসটা টিচারের কাছ থেকে না শুনে সবসময় সিনিয়রদের কাছ থেকে শুনতে হয়। কারণ টিচাররা এক যুগে অন্য মানে যে সময়টা পড়ে আসছে সেটা তো আরেকটা যুগ, তোমার থেকে মিনিমাম 10 বছরের সিনিয়র তিনি। তো তার সাথে মিলবে না 10 বছর পরে এসে। আচ্ছা, চেষ্টা করবা ওই দুইটা তিনটা ম্যাটাডোর পেন নিয়ে যাওয়ার এবং ওইটা দিয়ে লিখে দিয়ে আসবা। ওকে, তো এবার আসো হচ্ছে আর কি আর কিছু বলবা?